পাড়ার মোড়ে বৃষ্টি নামে, ক্লাসের শেষে ভিজে মন, বুকের ভিতর হঠাৎ ডাকে এক পুরনো সোনালি দিন। শিমুল পাতায় নামের মতো জেগে ওঠে এক সুরেলা ঘর। রবীন্দ্রনাথ তুমি এলে ভাঙা দুপুরের দরজায়, কবিতার মতোই সে পথ হাতে ধরে যায়। আলো নীরবতার ভেতর থেকে শিখিয়ে দেয় কথা বলো। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আমার মনের ঘরে বাজে। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তোমার সুরেই ভোরটা সাজে। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ভেজা মাঠের রোদ্দুর গায়। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বাংলার বুকেই বেঁচে যায়। চাপা ফুলের গন্ধে মিশে নদীর বাঁকে নরম ছায়া, তোমার গানে মায়ের হাসি, ভাতের হাঁড়ি উঠোন যায়া। অন্ধকারে জেদ জ্বালালে দূরের আকাশ কাছে আসে। তুমি বলো ভয় পেও না, ফুল ফোটে মাটি চেনালে। যে হৃদয় হারিয়ে যায় তুমি তাকে কে ফেরা। শব্দ নয় যেন মাটি ছুঁয়ে নতুন নাম শিখাও। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আমার মনের ঘরে বাজে। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তোমার সুরেই ভোরটা সাজে। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ভেজা মাঠের রোদ্দুর গায়। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বাংলার বুকেই বেঁচে যায়। আজও স্কুলের খাতার কোণে তোমার ছায়া পড়ে থাকে। গ্রামের পথে ধুলো মেখে তোমার গানি ডাকতে থাকে। ভাঙা মনকে জোড়া দিয়ে তুমি শিখিয়েছিলে বাঁচা, মানুষ হবার সহজ ভাষা তোমারই হাতে লেখা। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আমার মনের ঘরে বাজে। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তোমার সুরেই ভোরটা সাজে। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ভেজা মাঠের রোদ্দুর গায়। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বাংলার বুকেই বেঁচে যায়। গীতাঞ্জলি জানালায় আজও আলো নামে ধীরে। ওলাপুর গ্রামটি ছিল বাংলার ভূগোলের এক পাদটিকা মাত্র। এমন এক জায়গা যেখানে সময় ধীর গতিতে চলত না, বরং চুঁইয়ে পড়ত। ঠিক যেমন
ছোট জরাজীর্ণ ডাকঘরটির দেওয়ালে বর্ষার স্যাঁতস্যাঁতে ভাব। এখানেই কলকাতা থেকে এক যুবককে পাঠানো হয়েছিল। সে নিজেকে প্রায়ই ভাবত এক মাছ নদী থেকে কর্দমাক্ত তীরে নিক্ষিপ্ত। তার নামটা গুরুত্বপূর্ণ ছিল না, গুরুত্বপূর্ণ ছিল তার পদবি, পোস্টমাস্টার। এই পদবি তাকে এমন এক কর্তৃত্ব দিয়েছিল যা গুমট নিস্তব্ধতার মুখে অন্তঃশ্বাস শূন্য মনে হতো। সেই নিস্তব্ধতা ভাঙত কেবল ব্যাঙের ডাক আর ঢেউখাচ টিনের চালে বৃষ্টির অবিরাম ঝমঝম শব্দে। তার সঙ্গী ছিল লতাপাতায় ঢাকা কঙ্কালসার এক পুরনো নীল কারখানার প্রেতাত্মা, আর কচুরিপানায় ছিয়ে থাকা ঝিকিমিকি করা বদ্ধ পুকুরটি। সে ছিল সাহিত্য, কবিতা আর প্রাণবন্ত বিতর্কের এক সৃষ্টি, আর উলাপুরে তার আত্মা ক্ষুধায় কাতর হয়ে পড়ছিল। অসহনীয় নিঃসঙ্গতা কাটাতে তিনি রতন নামের এক অনাথ মেয়েকে টুকিটাকি কাজের জন্য রাখলেন। সে ছিল এক শান্ত চটপটে ছায়া, যার বড় বড় গম্ভীর চোখ দুটোয় যেন নোঙরহীন জীবনের সমস্ত দুঃখ জমা হয়েছিল। তার কেউ ছিল না, তাই সে একাধারে সবার এবং কারোরই ছিল না। দীর্ঘ নিরানন্দ সন্ধ্যাগুলোতে যখন ধোঁয়া ওঠা তেলের প্রদীপের কাঁপাকাঁপি ছায়া দেওয়ালে পড়ত, তখন এক নিত্য নৈমিত্তিক রুটিন শুরু হল। এই একঘেয়ে সময় কাটানোর জন্য পোস্টমাস্টার তাকে বর্ণমালা শেখানোর সিদ্ধান্ত নিলেন। তিনি বলতেন এ, আর মেয়েটির ছোট দৃঢ় মুখটা মনোযোগে কুঁচকে যেত যখন সে অচেনা শব্দটি উচ্চারণ করার চেষ্টা করত। তার জন্য এটা ছিল এক ধরনের বিনোদন, নীরবতা কাটানোর একটা উপায়। কিন্তু রতনের জন্য এটা ছিল এমন এক জগতের দরজা খুলে যাওয়া যা সে কখনো কল্পনাও করেনি। ধীরে ধীরে মনিব আর চাকরের মধ্যকার দূরত্বটা কেটে যেতে লাগল। মনিব যখন কাজ করতেন, রতন মেঝেতে তার পায়ের কাছে বসে থাকত, আর মনিব তাকে শহরের জীবনের, তার মা আর ছোট বোনের গল্প শোনাতেন। রতনও তার নিজের ক্ষীণ স্মৃতির বুননে এই অচেনা মানুষগুলোকে গেঁথে নিতে শুরু করল। তার মনে পোস্টমাস্টারের মা হয়ে উঠলেন তার দিদিমা, তার বোন নিজের। সে তাকে দাদা অর্থাৎ বড় ভাই বলে ডাকত, আর তার নরম গলায় বলা এই শব্দটা আর আনুষ্ঠানিকতার বদলে এক সত্যিকারের সত্য বলে মনে হতে লাগল। জীবনে প্রথমবারের মতো সে একটা পরিবার খুঁজে পেয়েছিল। তারপর জ্বর এলো। ম্যালেরিয়া প্রবণ বাতাস আর নিজের বিষণ্ণতায় দুর্বল হয়ে পোস্টমাস্টার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। প্রলাপের ঘোরে তিনি তার মায়ের জন্য চিৎকার করে উঠতেন, আর সেই ডাকে সাড়া দিত রতন। সে আর চাকর ছিল না, হয়ে উঠেছিল তার সেই মা, সেই বোন যাকে তিনি মিস করতেন। সে সারা রাত জেগেছিল, তার কপালে ঠান্ডা জল ঢেলে দিচ্ছিল, ওষুধ খাওয়াচ্ছিল, আর অন্ধকারে ফিস ফিস করে আশ্বাস দিচ্ছিল। সে এক তীব্র অবিচল নিষ্ঠার সাথে তার সেবা করেছিল, ঠিক সেই নিষ্ঠা যা এমন এক হৃদয় থেকে উৎসারিত হয় যার দেওয়ার মতো আর কিছুই নেই। অবশেষে যখন সে সুস্থ হল, ফ্যাকাশে ও দুর্বল অবস্থায়, পৃথিবীটাকে অন্য রকম মনে হল। উলাপুরকে সে শুধু একটি নিঃসঙ্গ চৌকি হিসেবে নয়, বরং রোগ আর মৃত্যুর জায়গা হিসেবে দেখল। চলে যাওয়ার এক মরিয়া প্রবল ইচ্ছা তাকে গ্রাস করল। অস্বাস্থ্যকর আবহাওয়ার কারণ দেখিয়ে সে বদলির জন্য আবেদন করল। একদিন বিকেলে সে রতনকে ডাকল। আমি কাল চলে যাচ্ছি, সে বলল। কথাগুলো ছিল স্পষ্ট ও অকপট। রতন এই কথোপকথনটির জন্য অপেক্ষা করছিল, কিন্তু এই কথাগুলোর জন্য নয়। সে আশা করেছিল রতন বলবে, আমার বদলির আবেদনটা নাকচ হয়ে গেছে। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, তারপর প্রায় ফিস করে জিজ্ঞাসা করল, দাদা, তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি। আপনি কি আমাকে সঙ্গে নিয়ে যাবেন? প্রশ্নটা তার ছোট্ট আশাবাদী হৃদয়ের সমস্ত ভার নিয়ে বেরিয়ে এলো। পোস্টমাস্টার হেসে উঠলেন। সেটা নিষ্ঠুর হাসি ছিল না, কিন্তু তার চেয়েও খারাপ ছিল, অবিবেচকের মতো। কি বুদ্ধি, তিনি বলে উঠলেন। সেই মুহূর্তে মেয়েটির পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেল। সে আর কিছু বলল না। সে বুঝে গিয়েছিল তার কল্পনায় গড়া পরিবারটা ছিল একটা অলীক সৃষ্টি,
আর তার স্নেহ ছিল এক একতরফা বোঝা। সে রান্নাঘরে ফিরে গেল এবং অনেক দিন পর প্রথমবারের মতো তার বিশাল নিঃসঙ্গ দুঃখটা চাপা কান্নার মধ্যে দিয়ে মুখ খুলল। চলে যাওয়ার আগে পোস্টমাস্টারের মনে অপরাধবোধের একটা খচখচানি লাগল। তিনি তার মানিব্যাগটা বের করলেন। রতন, তিনি বললেন, তোমার এই কাজের জন্য আমি তোমাকে খুব বেশি কিছু দিতে পারব না, কিন্তু এটা দিয়ে তোমার কিছুদিন চলে যাবে। সে মেয়েটির হাতে টাকাটা গুজে দিতে চাইল। মেয়েটি যেন আঘাত পেল, এমনভাবে পিছিয়ে গেল। দাদা, দয়া করে। না ঝরা কান্নায় ভারী গলায় সে মিনতি করল, তোমাকে আমাকে কিছুই দিতে হবে না, দয়া করে আমার জন্য চিন্তা করো না। তারপর সে ঘুরে দৌড়ে পালাল, বৃষ্টির আঁধারে মিলিয়ে গেল। নতুন পোস্টমাস্টার এসে পৌঁছালেন এবং আমাদের পোস্টমাস্টার নৌকায় উঠলেন। নদীর ঘোলা উত্তাল জলে নৌকাটি চলতে শুরু করতেই এক গভীর বিষণ্ণতা তাকে গ্রাস করল। সেই নিঃসঙ্গ অনাথ মেয়েটির মুখের জন্য তার মনে এক তীব্র যন্ত্রণাদায়ক আকুতি জেগে উঠল। এক মুহূর্তের জন্য একটি বুনো চিন্তা তাকে পেয়ে বসল, আমাকে ফিরে যেতে দাও, আমাকে তাকে সঙ্গে নিয়ে যেতে দাও। কিন্তু বাতাস ছিল প্রবল, পালগুলো ছিল ভরা, আর নদী তাকে দ্রুত বয়ে নিয়ে যাচ্ছিল। সে দর্শন চিন্তা করতে শুরু করল। সে ভাবল, জীবনে এমন অনেক বিচ্ছেদ, এমন অনেক মৃত্যু আছে। ফিরে গিয়ে কি লাভ? এই পৃথিবীতে কে কার? এটা ছিল বৌদ্ধিক বিচ্ছিন্নতার এক শীতল সান্ত্বনা, এমন এক বিবেকের জন্য মলম যা অন্তরে জানত যে সে ব্যর্থ হয়েছে। কিন্তু রতনের এমন কোনো দর্শন ছিল না। সে ডাকঘর ছাড়েনি। দিনের পর দিন সে ছোট কুঁড়ে ঘরটার চারপাশে ঘুরে বেড়াল, নিজের শোকের কিনারে ঘুরে বেড়ানো এক প্রেতাত্মার মতো। এক নির্বোধ আশা, পরিত্যক্তদের সবচেয়ে নিষ্ঠুর সঙ্গী। তার কানে ফিসফিস করে বলল যে দাদা হয়তো কিছু একটা ভুলে গেছেন, হয়তো একদিন নৌকা তাকে ফিরিয়ে আনবে। সে এই এক ফালি আলো আঁকড়ে ধরল, চোখের জলে তাকে লালন করল। বিশ্বাস করতে পারছিল না যে তার জীবনে দাদার জ্বালানো প্রদীপটি এত সহজভাবে, এত পুরোপুরিভাবে নিভে গেছে।